হ্যালো নমস্কার, আপনারা আশা করি সবাই ভালো আছেন। ভিডিও শুরু করার প্রথমেই বলেই সবাইকে দীপাবলির হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই ভিডিওটা যতক্ষণে আসবে আই থিঙ্ক দীপাবলি শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো এই ভিডিওতে আমরা অবশ্যই ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের সেকেন্ড টেস্ট নিয়ে কথা বলবো। এছাড়াও ইন্ডিয়ান ক্রিকেটে বহু মাজরা হয়ে গেছে, সেইগুলো নিয়ে একটু ডিটেলসে আজকে এই ভিডিওটাতে কথা বলবো। শেষ অবধি দেখবে, মজা আসবে, ঠিক আছে? তো প্রথমেই এটা বলে দিই যে দিল্লি টেস্ট আমরা জিতে গেছি 7 উইকেটে, যেটা হয়েছিল 10 তারিখ থেকে 14 তারিখের মধ্যে, ঠিক আছে? ইন্ডিয়া ওই দিল্লি টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করে একটা হিউজ টোটাল করে 518 ফর 5, যেটা ইন্ডিয়া ডিক্লেয়ার দিয়ে দেয়। এখানে যশস্বী জয়সওয়ালের একটা অভূতপূর্ব সেঞ্চুরি আমরা দেখতে পাই, 175। ভাই ও তারপরে যে জিনিসটা ও করলো সেইটাই মেনে নিতে পারছি না, রান আউটটা। ওটা ভাই রান ছিল না, কোনোভাবেই ওটা রান ছিল না, ঠিক আছে? সেটা জয়সওয়ালও জানে এবং আউট হওয়ার পরে তার সেই ফার্স্ট্রেশনটা আমরা দেখতেও পাচ্ছিলাম। এছাড়া ক্যাপ্টেন শুভমান গিল 129 নট আউট করে। এবং যদি আমি ইন্ডিয়ার বোলিং বলতে, ইন্ডিয়ার বোলিংও দুর্ধর্ষ হয়েছে। দুটো ইনিংসেই ইন্ডিয়া দুর্ধর্ষ বোলিং করেছে। আমরা সবাই জানি অরুণ জেটলি স্টেডিয়াম সেটা সবসময় স্পিন ফ্রেন্ডলি হয়। তো কুলদীপ যাদব প্রথম ইনিংসে নিয়েছে 5টা উইকেট এবং মেবি সেকেন্ড ইনিংসেও কুলদীপ যাদবের কাছে ভাই 3টে উইকেট আছে। তো টোটাল কুলদীপ যাদব নিয়েছে ম্যাচে 8টা উইকেট, ঠিক আছে? এবং কুলদীপ যাদবের যে পরের সিরিজের জন্য যে পার্টিসিপেশন, সেটাও প্রায় এই সিরিজে কনফার্ম হয়ে গেছিলো। এরপরে ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে এই টেস্টে একটু ফাইট ব্যাক আমরা দেখতে পাই, যেটা দেখতে পাই সেকেন্ড ইনিংসে, ঠিক আছে গাইস? 390 রান করে ওখানে ফলো ওয়ানকে টপকায়, ফলো ওয়ান টপকিয়ে প্রায় 125-26 মতো টার্গেট দেয় ইন্ডিয়াকে, যেখানে দুটো সেঞ্চুরি আমরা দেখতে পাই। জন ক্যাম্পেল তাদের ওপেনারটা লেফটিটা, ও একটা সেঞ্চুরি করে। এছাড়া সাই হোপ একটা ক্লাসিক সেঞ্চুরি করে, ঠিক আছে? যে শটগুলো সাই হোপ খেলেছিল এবং যে শটগুলো যশস্বী জয়সওয়াল খেলেছিল, তোমরা যদি ম্যাচ দেখে থাকো, এই দুটো প্লেয়ারের শটগুলো ভাই বাঁধিয়ে রাখার মতো, পোস্টার করার মতো, ভাই ফ্রেম বন্দি করার মতো, সোজা কথা, ঠিক আছে? ফ্রন্ট ফুটে এগিয়ে ড্রাইভ, ব্যাক ফুটে এসে পাঞ্চ, তারপরে কাট, স্টাম্প থেকে কাট মারছে, ঠিক আছে? স্পিনারকে এক্সট্রা কভারের উপর দিয়ে 4। এইসব যে মানে ক্রিকেটিং বুক অফ নলেজের যে শটগুলো, যেগুলোকে আমরা টেক্সট বুক শট বলে থাকি, সেই শটগুলো আমরা এই টেস্ট ম্যাচে প্রচুর দেখতে পেয়েছি। এছাড়া ক্লাসিক্যাল কেএল রাহুলের কাছ থেকে আরেকটু আশা ছিল, কিন্তু কেএল রাহুল ঠিকঠাক সেই মানে পারফরমেন্সটা এই সিরিজটা দিতে পারেনি, কই না, বাট মিস্টার ডিপেন্ডেবল উইল বি অলওয়েজ কেএল রাহুল, ঠিক আছে গাইস? দিল্লি টেস্ট নিয়ে এতটুকুই বলার, কারণ ওয়েস্ট ইন্ডিজ ফাইট ব্যাক দেখিয়েছে সেকেন্ড টেস্টে, কিন্তু এতটাও নয় যে সেটা নিয়ে আমি হাততালি মারবো। একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট টিমের কাছ থেকে এইটুকু তো আশা করাই যায়। মানছি যে অপোনেন্ট টিমটা একটু বেশি বড়, একটু বেশি আউট ক্লাস করার ক্ষমতা রাখে, বাট ইউ আর অলসো ইন্টারন্যাশনাল টিম গাইস, সো ডোন্ট ফিয়ার, হিট লাইক এ প্রো। ব্যাপারটা হচ্ছে যে ইন্ডিয়ার মানে ক্রিকেটিং লেভেলটা এতটাই উপরে চলে গেছে, বাইরের কোনো টিম, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকা, এই 3টে টিম বাদে আমার মনে হয় না সেরকম হাড্ডাহাড্ডির চ্যালেঞ্জ, লড়াই, টক্কর কোথাও দেখতে পাওয়া যায় বলে। যদি কোথাও দেখতে পাও প্লিজ আমাকে কমেন্ট করে যাও, ঠিক আছে? এরপরে এরপরে চলে আসি যে ইন্ডিয়ান ক্রিকেটে যে মাজারাটা হচ্ছে, ঠিক আছে? প্রথম মাজরা হচ্ছে হর্ষিত রানা। ভাই এটা আমারও প্রশ্ন এবং পুরো দেশের প্রশ্ন, হর্ষিত রানা কী ছিঁড়ে নিয়েছে যে তাকে 3টা ফরম্যাটের টিমে রাখা হচ্ছে? আই হ্যাভ নো অ্যান্সার এবং আই হ্যাভ নো লজিক। আমি গৌতম গম্ভীরের কোনো লজিক খুঁজে পাচ্ছি না এর পিছনে। ভাই ওকে এশিয়া কাপে একটা ম্যাচও খেলায়নি, মেবি একটা খেলেছিল, তো আমার মনে নেই, কারণ এশিয়া কাপ আমি ঠিকঠাক করে দেখিনি। এশিয়া কাপে ওকে রেখেছিল। অর্শদীপ খেলছে না, মোহাম্মদ শামি খেলছে না। মোহাম্মদ শামি নিজে এসে প্রেস কনফারেন্সে বলছে অজিত আগারকারকে, ভাই যে চিফ সিলেক্টর, যে আমি ফিট আছি, কার দায়িত্ব? আমার দায়িত্ব ওদের বলে না, ওদের দায়িত্ব আমার খোঁজ রাখার। এরপরেও অজিত আগারকার কোনো অ্যান্সার দিতে পারছেই না, প্লাস কথা ঘোরাচ্ছে এপাশ ওপাশ করে। আর ভাই গৌতম গম্ভীরকে আগে আমি ভাবতাম যে না, লোকটা ঠিক আছে, একটু ইগোইস্টিক প্রবলেম আছে, কিন্তু এখন দেখছি না ভাই, লোকটা পিওর খানকি কন্ট্রোল কন্ট্রোল পিওর ভাই। মানে এর থেকে ভালো এক্সপ্লেনেশন আমার কিছু হয় না। ও জীবনে যা যা রাগ আছে ওর উপর, মানে আমি এটা বলছি না গৌতম গম্ভীরের সাথে একদম ঠিক হয়েছে, গৌতম গম্ভীরকে তার প্রায় পিক ফর্ম থেকে ড্রপ করে দেওয়া হয়েছিল। 2015 ওয়ার্ল্ড কাপ গৌতম গম্ভীর খেলতে পারতো, সেটাও চান্স দেওয়া হয়নি। তো ঠিক আছে, আমি মানছি যে গৌতম গম্ভীরের সাথে একটু ভুল হয়েছে, কিন্তু তার জন্যে তুই পুরো ইন্ডিয়ান টিমের ডায়নামিক্স চেঞ্জ করে দিবি ভাই? হর্ষদীপের মতো বোলার বসে আছে, মোহাম্মদ শামির মতো বোলার বসে আছে, এবং শেষে প্রেস কনফারেন্সে বলছে ভাই যে আমি ফিট আছি, কার দায়িত্ব খোঁজ
না, এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না, ঠিক আছে। অজিত আগারকার গৌতম গম্ভীরের রিজাইন করে দেওয়া উচিত যদি একটুও মান সম্মান, একটু সেলফ রেসপেক্ট বলে কোনো জিনিস থেকে থাকে। হর্ষিত রানাকে খেলা, ওকে ঠিক আছে, হর্ষিত রানা কী করে নেবে আমিও দেখে নেবো, বাল ছেড়ে নেবে, কিছুই করতে পারবে না ভাই, ওর মধ্যে সেই ব্যাপারটা নেই। ওই দিল্লির ছেলে অতটুকুই ভাই, হয় বিরাট কোহলি, বীরেন্দ্র সেহবাগ, হয় না যে একদম অরাতে ভাই বোলারকে পা থর থর করে কাঁপবে, ঠিক আছে। সবাই ঈশান্ত শর্মা, হয় না ভাই যে পুল মারার আগে ব্যাটসম্যান দুবার ভাববে, হয় না ভাই। আমি মানছি গৌতম গম্ভীর হ্যাজ এ বিগ ইগোয়েস্টিক প্রবলেম, তার মানে এই নয় যে তুই পুরো টিমটাকে ঘুরিয়ে দিবি ভাই এরকম করে, ঠিক আছে। আগে আমি ভাবতাম না ঠিক আছে লজিক আছে কাজের মধ্যে, কিন্তু এখন মনে হচ্ছে না, একদমই লজিক নেই, পুরোপুরি ইগোতে কাজ করছে ভাই। সেই মানে কী বলবো, সেই পারফরমেন্স যদি আমরা কম্পেয়ার করি আইসিসি টুর্নামেন্টগুলো বাদ দিলে, সেই আইসিসি টুর্নামেন্টও বিরাট কোহলি রোহিত শর্মা ছিল, বাকি যেগুলোতে বিরাট কোহলি রোহিত শর্মা নেই, সেই সিরিজগুলোতে কিন্তু একটা মানে জিততে পারিনি। বিজিটি আমরা হেরেছি, ঠিক আছে, ইংল্যান্ড ট্যুর আমরা হেরেছি, ঠিক আছে, এইটাতে কোনোভাবে ওয়েস্ট ইন্ডিজ বলে আমরা জিতে গেছি ভাই। এরপরে সাউথ আফ্রিকা আছে, সাউথ আফ্রিকা কিন্তু গাঁড় ফাটাবে, আমি বলে দিচ্ছি। এই সাউথ আফ্রিকা টিম কিন্তু সেই 2009, 10, 8-এর যে প্রাইম সাউথ আফ্রিকা, যেই টিম দেখে অস্ট্রেলিয়ানরাও ভয় পেতো, সেই সাউথ আফ্রিকার টিম কাছাকাছি, ঠিক আছে, বলছি না যে সেরকমই টিম, বাট কাছাকাছি সেই টিমই প্রায় আসছে নভেম্বর মাসে ইন্ডিয়াতে টেস্ট সিরিজ খেলবে বলে। গান ফেটে দরজায় যাবে, আমি বলে দিচ্ছি। ওদের কাছে কিন্তু ভালো ফাস্ট বোলার আছে, কোয়ালিটির স্পিনার আছে, আর ব্যাটসম্যানগুলো তো আমি বললামই না, ঠিক আছে। এরপরে ভাই একটাই জিনিস হবে, ঠিক আছে, ওই গ্রেগ চাপলের মতো অবস্থা হবে গৌতম গম্ভীরের, পাবলিক মানে এমন খেপবে, সে বিসিসিআই বাধ্য হবে তাকে টেক ডাউন করার জন্য। প্লিজ গৌতম গম্ভীর ভাই, তোর ইগোকে সাইডে রাখ, তুই ন্যাশনাল টিভিতে এসে বিরাট বড় বড় ডায়লগ দিতিস, এই হতে চায় না, সেই হতে চায় না, আমি এই করি, ঠিক আছে, তুই বিরাট করিস, কিন্তু যেই কাজটা তোকে করতে দেওয়া হয়েছে সেই কাজটা ঠিক করে কর। ইগোর প্রবলেম দেখাস না ভাই, ঠিক আছে, ইগোর প্রবলেম দেখাস না। আমি মানছি যে 2007-এর টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে তুই জিতিয়েছিস, আর আমি এটাও মানছি 2011 বিশ্বকাপে ওই 97 রানের ইনিংসটা না হলে আমরা ওয়ার্ল্ড কাপ জিততে পারতাম না, ইম্পসিবল, ঠিক আছে, কোয়াইট ইম্পসিবল। যদি ওই নক দুটো না আসতো 75 আর 97-এর, আমি মানছি, আমি গৌতম গম্ভীরের আভারী, চিরজীবন থাকবো, দুটো আইসিসি টুর্নামেন্ট দিয়েছে, ঠিক আছে, বাট তার মানে এই নয় ভাই তুই যা খুশি তাই করবি, ঠিক আছে। এবং শুধু গৌতম গম্ভীর নয়, অজিত আগারকারও সেম ভাই। একজন কোনোভাবে টিম সিলেক্ট করে না, এখন এখন পুরো প্যানেল বসে, ক্যাপ্টেন বসে, ঠিক আছে, কোচ বসে, তো ভাই কিছু করার নেই। আমি মানছি শুভমান গিল ইজ দ্য ফিউচার, বাট তার মানে এই নয় যে বাকি যে লেজেন্ডগুলো আছে তাদেরকে তুই এভাবে বার করবি। তুই বার করছিস ভাই, স্বীকার কর বা না কর, আমি আর কোনো মান সম্মান দেখবো না, তুই তো গাড়ি করছি, যার যা ভাবার ভেবেলে, যে স্ট্রাইক মারার মেরেলে, ঠিক আছে, আমি এগুলো দেখতে পারি না ভাই। যখন চলে যাবে না ওই লোক দুটো ওয়ানডে থেকে, তারপরে দেখে নেবো ইন্ডিয়ার উইনিং পার্সেন্টেজ কত থাকে, আর চলে যাওয়ার পরে দেখে নেবো ইন্ডিয়া কত বছর পর আবার আইসিসি টুর্নামেন্ট জেতে, ঠিক আছে ভাই। এই ভিডিওটা আমি মানে কী বলবো, স্ক্রিপ্ট তো আমি এমনিতে কোনো ভিডিও করি না, বাট এই ভিডিওটা লেজিট মন থেকে বলেছি। যার যা মনে হতে পারে কমেন্ট করে লিখে যাও, আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করে যাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাও, বেশি কিছু বলবো না। আর আরেকটা কথা, শুভ দীপাবলি আরেকবার, ভালো করে বাঙালিরা কালী পুজো আর নন বাঙালিরা দিওয়ালি কাটাও, বম ফাটাও, মজা করো। আমি তাড়াতাড়ি এসেছি এডিট করে, ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় বাংলা।